সুপ্রিম কোর্টে ওবিসি বাতিল প্রধান মামলা খারিজ হয়নি। এবং এই যে সুপ্রিম কোর্টে প্রধান ওবিসি যে মামলাটি চলছে সেই মামলা খারিজ হয়নি এবং তার সাথে যে কানেক্টেড ম্যাটারগুলো রয়েছে সেগুলোও খারিজ হয়নি। এবং এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আজকে শেয়ার করব। 18ই ফেব্রুয়ারি প্রধান যে ওবিসি বাতিল মামলাটি তার ফাইনাল শুনানি রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসি বাতিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা খারিজ হয়েছে। সেই গুরুত্বপূর্ণ মামলাটি হচ্ছে একটি ফ্রেশ এসএলপি। সেটি কেন খারিজ হলো সেই সম্পর্কে কিছু তথ্য আমরা পাচ্ছি, সেই তথ্যটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং এই যে ওবিসি বাতিল মামলা এখনো খারিজ হয়নি, তাহলে কি আর কোনো আশা আছে কিনা? এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রচার হচ্ছে যে ওবিসি নাকি মামলা খারিজ হয়ে গেল এবং মহামান্য কলকাতা হাইকোর্টের রায়টাই নাকি এই মুহূর্তে বলবৎ হয়ে গেল, আর কোনো আশা নেই। এবার যারা পিটিশনার রয়েছেন, যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হলো, তাদের আর কিচ্ছু করার নেই। তো এর সত্যতা কতখানি, এই বিষয়টি কতটা সত্যি, সেই সম্পর্কে আপনাদের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। দেখুন, আপনাদেরকে একটু ছোট করে আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে বলবো। 22/5/2024 তারিখে অনারেবল কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে রাজ্যের যে ওবিসি শ্রেণী, সেই ওবিসি শ্রেণীর একটা বড় অংশকে বাতিল করা হয়েছিল, মূলত অনেকগুলো কারণে। তার মধ্যে প্রধান 2-3টে কারণ হচ্ছে যে রাজ্য সরকার সঠিকভাবে সার্ভে না করে বিভিন্ন ওবিসি শ্রেণীকে ইনক্লুড করেছিল। এছাড়াও আপনারা সকলেই জানেন যে রাজ্যের যে আইন, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন যে আইনের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছিল, সেই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে বাইরে রেখে রাজ্য সরকার ইন্ডিপেন্ডেন্টলি ওবিসি শ্রেণীগুলোকে ইনক্লুড করছিল, যেটা আইনের স্ববিরোধী। অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাজ হচ্ছে রাজ্যকে সুপারিশ করা যে এই শ্রেণীটা ব্যাকওয়ার্ড ক্লাস শ্রেণীর মধ্যে পড়ছে, ওবিসি শ্রেণীর মধ্যে, এবং একে ইনক্লুড করা হোক, এবং তার জন্য প্রপার সার্ভে প্রয়োজন, সায়েন্টিফিক মেথড প্রয়োজন। তো সেগুলো কিছুই নাকি করা হয়নি। তো এই নানাবিধ কারণগুলো দেখিয়ে মহামান্য ডিভিশন বেঞ্চ রাজ্যের একটা বড় অংশ ওবিসি শ্রেণীকে বাতিল করে দিয়েছিলেন। কিন্তু মহামান্য ডিভিশন বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছিলেন যে এই যে জাজমেন্ট, যেটা 22/5/2024 তারিখে দেওয়া হচ্ছে, সেই জাজমেন্টটি হচ্ছে প্রসপেক্টিভ। অর্থাৎ এই জাজমেন্টটি যেদিনকে ঘোষণা করা হচ্ছে তারপর থেকে লাগু হবে। এর আগে অবধি যারা বেনিফিট পেয়েছেন, অর্থাৎ যে সমস্ত ওবিসি শ্রেণী বাতিল হলো, যারা বেনিফিট পেয়েছেন, তাদের কিন্তু যা যা বেনিফিট তারা পেয়েছেন সেগুলো সুরক্ষিত থাকবে। অর্থাৎ তারা বেসিক্যালি যে সমস্ত চাকরিতে নিযুক্ত হয়েছেন, সেই চাকরিতে তারা সবহাল থাকবেন, কোনো সমস্যা নেই। কোনো নিয়োগ প্রক্রিয়া যদি এই জাজমেন্ট আসার আগে শুরু হয়ে থাকে, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়াগুলো অ্যাজ ইট ইজ চলবে, কোনো সমস্যা নেই। তো এমন জাজমেন্ট দেওয়া হয়। মূলত 2010 সালের আগে অবধি যে শ্রেণীগুলো ইনক্লুড হয়েছিল তারা থাকবে, তারা ভ্যালিড, এবং এর পরবর্তীতে যে শ্রেণীগুলো ইনক্লুড করেছিল রাজ্য সরকার 2010 সাল বা তার পরবর্তীকালে, সেই শ্রেণীগুলো বাতিল হয়েছিল। এতদূর অবধি আপনারা সকলেই বিষয়টা জেনেছেন। তারপরে হচ্ছে রাজ্য সরকার এই যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে 18/6/2024 তারিখে একটি এসএলপি ফাইল করে। সেই এসএলপিটি হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এবং সেই এসএলপির ভিত্তিতে অগাস্ট 5/2024 তারিখে তৎকালীন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 3 জাজ বেঞ্চে মামলার শুনানি হয় 5ই অগাস্ট। এবং এই শুনানিতে গুরুত্বপূর্ণভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে ইন্দিরা জয় সিং সয়াল করেন, আইনজীবী। তিনি মূলত এই মামলায় একটি স্টে চান এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি নানান যুক্তি দেখান যে রাজ্য সরকার সঠিকভাবেই ওবিসি শ্রেণীকে ইনক্লুড করেছিল এবং আপাত অর্থে এই মামলার শুনানি প্রয়োজন এবং একটি স্টে দেওয়া হোক। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের উপরে মহামান্য সুপ্রিম কোর্টের মানে যে বেঞ্চ, সিজিআই এর বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু 5ই আগস্ট শুনানিতে কোনো রকম স্টে দেয়নি এই জাজমেন্টের ওপরে। উল্টে অগাস্ট 5/2024 তারিখে অনারেবল তৎকালীন সিজিআই এর বেঞ্চ একটি অর্ডার পাশ করেন। সেখানে রাজ্যের কাছে একটি হলফনামা আকারে জানতে চাওয়া হয় স্পেসিফিক কতগুলো বিষয়, যে রাজ্য সরকার সঠিকভাবে ওবিসি শ্রেণী যুক্ত করেছিল কিনা, সেখানে প্রপার সার্ভে হয়েছিল কিনা, এই সমস্ত বিষয়গুলোকে, বা যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের সাথে কনসালটেন্ট করে রাজ্য সরকার সমস্ত কাজকর্ম করেছে কিনা, এই সমস্ত বিষয়ে স্পেসিফিক একটি এফিডেভিট চান রাজ্য সরকারের কাছে এবং সেটিকে ফাইল করতে বলা হয়। তো এরপরে আমরা দেখি যে একদম 7ই নভেম্বর 2024 অবধি এই মামলার আর কোনো প্রকার শুনানি সে অর্থে হয়নি।
অনারেবল তৎকালীন সিজিআই এর বেঞ্চে, অর্থাৎ অনারেবল জাস্টিস DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে আর কোনো রকম এই মামলার শুনানি হয়নি। এই মামলার অনেকবার মেনশন হয়েছে, রাজ্যের পক্ষ থেকে মেনশন করা হয়েছে, অন্যান্য পার্টির পক্ষ থেকেও মেনশন করা হয়েছিল মামলার শুনানির জন্য, কিন্তু এই মামলার আর কোনো রকম শুনানি হয়নি। এরপরে আপনারা সকলেই জানেন যে এই মামলাটির বেঞ্চ পরিবর্তন হয়ে চলে যায় কোর্ট নাম্বার 2-এ অনারেবল জাস্টিস BR গাভাই এবং অনারেবল জাস্টিস KV বিশ্বনাথন স্যারের বেঞ্চে, এবং সেই মামলাটি 22শে নভেম্বর 2024 তারিখে শুনানির জন্য ওঠে। এবং তখন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল বারবার করে সওয়াল করেন যে এই মামলার শুনানির প্রয়োজন। তখন অনারেবল জাস্টিস BR গাভাই স্যার এই মামলার জন্য একটি হিয়ারিংয়ের দিন ঠিক করে দেন, সেটি হচ্ছে 9/12/2024 তারিখে দুপুর 2টোর সময়। এবং যথারীতি 9/12/2024 তারিখে দুপুর 2টোর সময় কোর্ট নাম্বার 2-এ অনারেবল জাস্টিস BR গাভাই স্যারের বেঞ্চে এই মামলাটি ওঠে, এবং সেখানে কিন্তু এই মামলার একটি জিস্ট হিয়ারিং হয়, অর্থাৎ এই মামলায় অ্যাকচুয়ালি কি হয়েছিল রাজ্যের পক্ষ থেকে জানানো হয়। আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেন। এছাড়াও এই মামলায় যারা রেসপন্ডেন্ট রয়েছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আইনজীবী PS পাটোয়ালিয়া ছিলেন। তো এরা সওয়াল করেন যে রাজ্য কেমন ভুলভাবে ওবিসি শ্রেণীকে ইনক্লুড করেছেন, তারাও বলেন। তো দুই পক্ষের একটি প্রাথমিক সওয়াল হওয়ার পরে মহামান্য বিচারপতি BR গাভাই এবং অনারেবল জাস্টিস KV বিশ্বনাথন স্যারের বেঞ্চ 9/12/2024 তারিখে যেটি অবজারভেশন জানায় যে এই মামলায় একটি এক্সটেন্সিভ হিয়ারিং প্রয়োজন, দুই পক্ষকে শোনা প্রয়োজন, রাজ্যকেও শোনা প্রয়োজন এবং যারা রেসপন্ডেন্ট রয়েছেন তাদেরকেও শোনা প্রয়োজন। তারপরে এই মামলায় ফাইনাল জাজমেন্ট আসবে। তার আগে এই মামলায় কোনো রকম কোনো স্থগিতাদেশ কিন্তু দিতে চাননি অনারেবল জাস্টিস BR গাভাই এবং অনারেবল জাস্টিস KV বিশ্বনাথন স্যারের বেঞ্চ। এবং এই মামলাটিকে দ্রুত শুনানির জন্য জানুয়ারি 7 তারিখে 2025 এই মামলাটিকে শুনানির জন্য অ্যাজ ফার্স্ট আইটেম রাখা হয়। কিন্তু আমরা দেখি জানুয়ারি 7 তারিখে এই মামলাটি ফাইনাল হিয়ারিং এর জন্য লিস্টেড থাকলেও সেই দিনকে ফাইনাল হিয়ারিং হয়নি। উল্টে সেই দিনকে একটি অর্ডার কপি বেরিয়ে আসে, যে অর্ডার কপিটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে এই মামলাটিকে ফাইনাল হিয়ারিং এর জন্য রাখা হচ্ছে 28শে জানুয়ারি 2025 তারিখে। এবং এই মামলাটির 28শে জানুয়ারি 2025 তারিখে ফাইনাল হিয়ারিং এর জন্য রাখা হলেও 28শে জানুয়ারি 2025 তারিখের ডেটটি পরবর্তীকালে পরিবর্তন হয়ে যায় এবং 18ই ফেব্রুয়ারি 2025 তারিখে দেখায়। এর মাঝে যেটা হয় যে এই যে মূল ওবিসি মামলা তার সাথে যতগুলো কানেক্টেড ম্যাটার রয়েছে তার ফাইনাল হিয়ারিং হওয়ার কথা যেটা আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস BR গাভাই এবং অনারেবল জাস্টিস KV বিশ্বনাথন স্যারের বেঞ্চ থেকে বারবার উঠে এসছে। এবং 7/1/2025 তারিখে একটি অর্ডার কপিও আপনারা দেখতে পাচ্ছেন। এর মাঝেই দেখা যাচ্ছে যে 31শে জানুয়ারি সেম বেঞ্চ থেকে কোর্ট নাম্বার 2 থেকে অনারেবল জাস্টিস BR গাভাই স্যারের বেঞ্চ থেকে একটি অর্ডার কপি আসে ফ্রেশ একটি SLPর ভিত্তিতে, যে SLPটি ওবিসি মামলা সংক্রান্ত হয়েছিল। জানুয়ারি 6 তারিখে যেটি ফাইল করা হয়েছিল এবং জানুয়ারি 31 তারিখে তার শুনানি হচ্ছে। সেই SLPটিকে মহামান্য বিচারপতিরা 31শে জানুয়ারির একটি অর্ডার কপিতে আমরা দেখতে পাচ্ছি খারিজ করে দিয়েছেন। কিন্তু এই অর্ডার কপির 3 নম্বর যে পয়েন্টটি সেটি অতি গুরুত্বপূর্ণ। সেখানে মহামান্য বিচারপতিরা এটা একটা অবজারভেশনের আকারে দিচ্ছেন যে তারা হাইকোর্টের যে জাজমেন্ট, ইমপিউন যে জাজমেন্ট, সেইটাকে তারা কোনো রকমভাবে হস্তক্ষেপ করতে চাইছেন না এবং এই SLPতে তারা খারিজ করে দিচ্ছেন এবং তার সাথে যতগুলো পেন্ডিং অ্যাপ্লিকেশন ছিল সেগুলোকেও তারা ডিসপোজ করে দিচ্ছেন। এইখান থেকেই সকলের মনে একটি ধারণা জন্মায় যে তাহলে ওবিসি বাতিল মামলাটি হয়তো খারিজ হয়ে গেল এবং এর সাথে যত পেন্ডিং অ্যাপ্লিকেশন ছিল সেই মামলাগুলোও খারিজ হয়ে গেল। কিন্তু পরবর্তীকালে আমরা একটি ভিডিও করে আপনাদেরকে বলেছিলাম ফেব্রুয়ারি 3 তারিখে, সেই ভিডিওটি করেছিলাম যে এই যে SLPটি খারিজ হয়েছে সেটি একটি ফ্রেশ SLP, সেই SLPটি খারিজ হয়েছে কিন্তু ওবিসি বাতিল সংক্রান্ত যে মূল মামলা সেই মূল মামলাটি এখনো অবধি পেন্ডিং অবস্থায় রয়েছে, অর্থাৎ যে মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাসের যে মামলা, যেখানে কিন্তু ফাইনাল হিয়ারিং এর জন্য মহামান্য বিচারপতিরা 28শে জানুয়ারি রেখেছিলেন। পরবর্তীকালে দিন পরিবর্তন হয়ে 18ই ফেব্রুয়ারি 2025 সালে মামলাটির শুনানির দিন কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে দেখাচ্ছে। সেই মামলাটা কিন্তু খারিজ হয়নি। সেই মামলার সাথে যত কানেক্টেড SLP ছিল প্রায় 7 থেকে 8টি, সেই SLP গুলোও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, সেগুলোও কিন্তু খারিজ হয়নি। কিন্তু এই যে ফ্রেশ একটি SLP সেটি খারিজ হয়েছে এবং সেই SLPটি খারিজ হওয়ায় কিন্তু সকলেই প্রায় বিভ্রান্ত অবস্থায় রয়েছেন যে তাহলে ওবিসি মামলা হয়তো খারিজ হয়ে গেল বা এই গ্রাউন্ডেই হয়তো পরবর্তী যে মামলাগুলো রয়েছে সেগুলোও খারিজ হয়ে যেতে পারে। তো এই সংক্রান্ত আমরা ভিডিও করলেও আমাদের মনে কতগুলো প্রশ্ন জাগে। প্রথমত যে প্রশ্নটা জাগে যে মহামান্য সুপ্রিম কোর্টে যদি কোনো মূল মামলা চলে
এবং সেখানে যদি নতুন কোনো ফ্রেশ এসএলপি যদি ফাইল হয়, তাহলে যে ফ্রেশ এসএলপিটা হয় সেটা খারিজ হয়, না হলে সেটা মূল মামলার সাথে ট্যাগ হয়ে যায়। এবার ফ্রেশ এসএলপি যদি খারিজ হয় সেটা ডিলের গ্রাউন্ডে খারিজ হতে পারে বা অন্য কোনো গ্রাউন্ডে মহামান্য বিচারপতিরা খারিজ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে মহামান্য বিচারপতিরা যে ফ্রেশ এসএলপিটি খারিজ করেছেন, সেখানে তারা যেহেতু ৩ নম্বর পয়েন্টে বলছেন যে তারা মহামান্য কলকাতা হাইকোর্টের জাজমেন্টের উপরে কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে চাইছেন না। তো এই জায়গাটা আমাদের প্রশ্ন জাগে যে একটা মূল মামলা মহামান্য সুপ্রিম কোর্টে চলছে, যেখানে অনেকগুলো কানেক্টেড এসএলপি রয়েছে, যেখানে রাজ্য সরকারের কাছ থেকে মানে এফিডেভিট চাওয়া হয়েছিল অগাস্ট ৫, ২০২৪ তারিখে। এছাড়াও মহামান্য বিচারপতি অনারেবল জাস্টিস বি.আর. গাভাই স্যারের বেঞ্চেই এই মূল মামলা চলছে। সেখানে অনারেবল জাস্টিস বি.আর. গাভাই স্যারের বেঞ্চ থেকেই ৭/১/২০২৫ তারিখে অর্ডার কপি আসছে। এখানে লেখা আছে যে মামলাটিকে ফাইনাল হিয়ারিং এর জন্য রাখা হচ্ছে। দুই পক্ষ অর্থাৎ রাজ্য সরকার এবং যারা রেসপন্ডেন্ট তারা দুই পক্ষই একটি জিস্ট হিয়ারিং করেছেন ৯/১২/২০২৪ তারিখে। তো এর মাঝে এই রিলেটেড যদি কোনো এসএলপি আসে তাহলে সেটা খারিজ হচ্ছে কেন? সেটা তো এই মামলার সাথে ট্যাগ হয়ে যেতে পারত। কিন্তু পরবর্তীকালে একটি প্রতিবেদন আমরা দেখলাম, যে প্রতিবেদনটি আপনজন ডেস্ক বলে একটি পত্রিকায় যেটি প্রকাশিত হয়েছে। সেই পত্রিকার প্রতিবেদনটির হেডিং হচ্ছে যে ওবিসি কোটায় চাকরি পাওয়া প্রার্থীদের চাকরি বাতিলের নতুন আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। তো এই রকম একটি শিরোনামে এই প্রতিবেদনটি ৪ই ফেব্রুয়ারি প্রকাশিত হয়। সেই প্রতিবেদন থেকে আমরা যেটা জানতে পারছি বা সেই প্রতিবেদনটা পড়ে আমরা যেটা জানতে পারছি যে মহামান্য সুপ্রিম কোর্টে গত ৬ই জানুয়ারি ২০২৫ তারিখে যে নতুন এসএলপি ওবিসি মামলা সংক্রান্ত ফাইল হয়েছিল, সেই এসএলপিটি মূলত এই যে আপনজন ডেস্ক যে পত্রিকা, সেই পত্রিকার এই যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী আমরা জানতে পারছি সেই মানে এসএলপিটিতে যে আবেদন করা হয়েছিল যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২২/৫/২০২৪ তারিখের যে রায় দিয়েছিলেন, সেখানে তারা রাজ্যের একটি বড় অংশের ওবিসি শ্রেণী বাতিল করেছিলেন। কিন্তু ওবিসি শ্রেণী বাতিল করলেও সেই সমস্ত ওবিসি শ্রেণীর সার্টিফিকেট প্রাপ্ত যারা প্রার্থী তাদের চাকরি বাতিল করা হয়নি। অর্থাৎ যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিতে কিন্তু অ্যাজ ইট ইজ তারা থাকবেন, এমনটাই বলা হয়েছিল। এক্ষেত্রে তাদের আবেদন ছিল, যারা এসএলপিটি ফাইল করেছেন, যে এদের চাকরিটাও বাতিল করতে হবে। এমনটাই আমরা কিন্তু এই যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন থেকে আমরা দেখতে পাচ্ছি। অতএব মহামান্য সুপ্রিম কোর্ট এই জায়গাটায় এই আর্জিটা খারিজ করেই তারা এই অবজারভেশনটা দিয়েছেন যে তারা কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের ওপরে হস্তক্ষেপ করতে পারবেন না, এই মর্মে যে জাজমেন্টে যেহেতু বলা হয়নি কারো চাকরি বাতিল হবে, অতএব তারা এই বিষয়টাকে, এই আর্জিটাকে তারা গ্রহণ করতে পারবেন না নতুন করে এই বিষয়টিকে তারা আর এন্টারটেইন করতে দিচ্ছেন না। এই জন্যই কিন্তু এই এসএলপিটি খারিজ হয়েছে, এমনটা এই প্রতিবেদনে লেখা হয়েছে। এবং আমরা এই প্রতিবেদনটি যখন পড়লাম আমাদেরও তখন একটু ব্যাখ্যা আমরা পেলাম যে কেন এই এসএলপিটি খারিজ হয়েছে, এবং এই বিষয়টি আপনাদের সাথে আমরাও কিন্তু শেয়ার করলাম যে এসএলপিটি কেন খারিজ হয়েছে। সেখানে এই যে প্রতিবেদনটা, এই প্রতিবেদনটা খুব তাৎপর্যপূর্ণ বলে আমাদের মনে হলো। এই প্রতিবেদনটা যদি সঠিক তথ্যের ভিত্তিতে করা হয়ে থাকে তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এসএলপিটি খারিজ হয়েছে সেটি অন্য একটি আর্জি বা আবেদনের ভিত্তিতে। এক্ষেত্রে মূল যে ওবিসি মামলা, সেখানে যে কলকাতা হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে যে ওবিসি মামলাগুলো, মূলত হাইকোর্টের জাজমেন্টকে সেটাসাইড করার জন্য যে এসএলপি গুলো ফাইল হয়েছিল, সেই মামলার আর্জির সাথে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি আর্জি। এবং এই যে আর্জি সংক্রান্ত মামলা খারিজ হলো, সেই খারিজ হওয়া মামলার সাথে এই যে প্রধান মামলা মহামান্য সুপ্রিম কোর্টে চলছে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। সেই মামলাটা কিন্তু অ্যাজ ইট ইজ চলবে এবং সেই মামলার ফাইনাল শুনানি হবে 18ই ফেব্রুয়ারি বলে আমাদের ধারণা। 18ই ফেব্রুয়ারি এখনো অবধি ডেট দেখাচ্ছে যদি কেস স্ট্যাটাস আমরা দেখি, এবং মামলা দেখাচ্ছে পেন্ডিং। তো তাহলে পুরো বিষয়টি আপনারা বুঝতে পারলেন। আমি আশা করি এই সংক্রান্ত যে মেন স্ট্রিম মিডিয়া তারা যে খবরগুলো করেছে, তারাও বিষয়টি ক্ল্যারিফাই করার জন্য তারা ডিটেলসে তারা যদি প্রতিবেদন করে, তাদের রিচ যেহেতু বেশি, আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের তো খুব বেশি রিচ নেই, তার ফলে আমাদের চ্যানেলগুলো দ্বারা খবরটা একটা লিমিটেড অডিয়েন্সের মধ্যে প্রচারিত হয়, কিন্তু বৃহৎ অংশের অডিয়েন্স বা ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন। তো মেন স্ট্রিম মিডিয়া বা ডিজিটাল মিডিয়া যদি এই বিষয়ে সঠিক তথ্যগুলো দিয়ে ছাত্রছাত্রীদের সামনে বিষয়টা উপস্থাপন করেন তাহলে বিষয়টি ভালো হয়। তার কারণ এই বিষয়টি খুবই স্পর্শকাতর, অনেকের জীবনের সাথে জড়িত, ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার বিষয়টি। তো এই বিষয়গুলো নিয়ে সঠিক তথ্য দেওয়াটাই আমার মনে হয় বাঞ্ছনীয়।
তো আমি এই বিষয়টি নিয়ে যতটুকু তথ্য কালেক্ট করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীকালে 18ই ফেব্রুয়ারি যখন মহামান্য সুপ্রিম কোর্টে প্রধান মামলাটি হিয়ারিং এর জন্য উঠবে, তখন আমরা এই বিষয়টি সম্পর্কে আরো ক্ল্যারিফাই হব যে অ্যাকচুয়ালি ঘটনাটি কি ঘটেছিল সেইটি সম্পর্কে আমরা আরো জানতে পারবো সেই দিনকের হিয়ারিং এ। তার ফলে আপাতত অর্থে এতটুকুই আমরা জানালাম। পরবর্তীকালে কোনো আপডেট এলে পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।